অনার্স প্রথম বর্ষের ছাত্ররা, দীর্ঘদিন পর আবার তোমাদের কাছে আমি অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে ফিরে এলাম। আমি তোমাদের পদ্মাবতী পড়াচ্ছিলাম। অনেকগুলো ক্লাস আমি তোমাদের নিয়েছি পদ্মাবতীর উপর, অনেক বিষয় সম্পর্কে আলোচনা করেছি, প্রশ্ন অনুযায়ী আলোচনা করেছি। আজকে আমি তোমাদের পদ্মাবতী সম্পর্কে বিগত ক্লাসগুলোতে কি কি প্রশ্ন অনুযায়ী আলোচনা করেছি সেই বিষয়ে একটু রিভাইজ দিব, এবং আজকে যে প্রশ্নটি পড়াবো সে সম্পর্কে বলবো। এবং প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তুমি যদি তোমাদের উচিত আমার বিগত ক্লাসগুলো দেখা, তাহলে পদ্মাবতী কাব্য সম্পর্কে একটি সামগ্রিক ধারণা তোমাদের হয়ে যাবে, প্রশ্ন সম্পর্কে ধারণা হয়ে যাবে, এবং পদ্মাবতী সম্পর্কে যে প্রশ্নই আসবে তোমরা লিখতে পারবে। এর আগে আমি তোমাদের কি কি প্রশ্ন পড়িয়েছি বা কি কি পড়িয়েছি তার একটা রিভাইজ তোমাদেরকে আমি এই ক্লাসে দিয়ে নিচ্ছি। প্রথম ক্লাস থেকে আমি তোমাদেরকে যে বিষয়টা শুরু করেছি, পদ্মাবতী একটি রোমান্টিক প্রণয়োপাখ্যান। মধ্যযুগের চর্যাপদ থেকে প্রাচীন বাংলার যে আদি নিদর্শন, যে সাহিত্যের চর্যাপদ থেকে শুরু করে মধ্যযুগের সমস্ত কাব্য দেবদেবী নির্ভর ছিল। সেটাকে মঙ্গল কাব্য বলি, রামায়ণ মহাভারত বলি, বৈষ্ণব পদা বলি, শাক্ত পদা বলি, সব কিছু দেবদেবী নির্ভর। এই দেবদেবী নির্ভর কাব্যের মধ্যে একদম দেবদেবী বাদ দিয়ে শুধু মানবীয় প্রণয়োপাখ্যান কিভাবে মধ্যযুগে সৃষ্টি হলো, লিখিত হলো, কোন কবিদের দ্বারা লিখিত হলো, কেন লেখা হলো মানবিক প্রণয়োপাখ্যান, এ সম্পর্কে আমি তোমাদের বিশদ আলোচনা করেছি। রোমান্টিক প্রণয়োপাখ্যান কাকে বলে, এর বৈশিষ্ট্য কী, এটা নিয়ে আলোচনা করেছি। কাদের পৃষ্ঠপোষকতায় রোমান্টিক প্রণয়োপাখ্যান মুসলমান কবিরা লিখলেন সে বিষয়ে আলোচনা করেছি। তারপরে তোমাদের আলোচনা করেছি আমি রোমান্টিক প্রণয়োপাখ্যানের সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে সপ্তদশ শতকে। এই সপ্তদশ শতকের কবিদের নিয়ে আলোচনা করেছি, এবং সপ্তদশ শতকের সর্বশ্রেষ্ঠ এবং মধ্যযুগেরও অন্যতম শ্রেষ্ঠ কবি মহাকবি আলাউল সম্পর্কে তার জীবনী নিয়ে আলোচনা করেছি। এবং মহাকবি আলাউল তার বিখ্যাত যে পদ্মাবতী কাব্যটি লিখেছেন, এটা তিনি অনুবাদ করেছেন হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সি। মালিক মোহাম্মদ জায়সি সম্পর্কে আলোচনা করেছি। এবং পদ্মাবতী কাব্যটি তিনি লিখেছেন আরাকান রাজসভায় প্রধান অমর্ত্য করেশি মাগুন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়। করেশি মাগুন ঠাকুর সম্পর্কে আলোচনা করেছি, আরাকান রাজসভা সম্পর্কে আলোচনা করেছি, আগে বলেছি আলাউলের জীবন সম্পর্কে আলোচনা করেছি। এবং পদ্মাবতী কাব্যে যে ইতিহাসের অংশটা এসেছে, যদিও একটা ঐতিহাসিক কাব্য নয়, আলাউদ্দিন খিলজি যে পদ্মাবতীর রূপে আকৃষ্ট হয়ে চিতর আক্রমণ করে, এই আলাউদ্দিন খিলজির এইটুকু সত্য যে তিনি চিতর আক্রমণ করেন। এই আলাউদ্দিন খিলজিকে এই সম্পর্কে আমি বিশদ আলোচনা করেছি। প্রথম ক্লাসটায় আমি সামগ্রিক দিক তোমাদেরকে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের কী কী বিষয়, তারপরে আমি পদ্মাবতীর কাহিনী আলোচনা করেছি, এবং এরপরে আমি বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো করেছি সেটা হচ্ছে পদ্মাবতী কাব্য তিনি যে অনুবাদ করেছেন, অনুবাদে তিনি তার প্রতিভার সাক্ষ্য রেখে কাব্যটিতে কবিতার এত প্রতিভার সাক্ষ্য রেখেছেন এবং তার পাণ্ডিত্য দেখিয়েছেন যেটি একটি মৌলিক কাব্যে পরিণত হয়েছে। পদ্মাবতী কাব্য অনুবাদে লেখকের সাফল্য কিংবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, অনুবাদমূলক কাব্য হলো এটি যেন একটি মৌলিক প্রণয়োপাখ্যান লেখকের। তোমার যুক্তি সহকারে আলোচনা করো এই বিষয়টি, এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এটি কি আরেকটি প্রশ্ন যেটি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে, এটি কি অধ্যাত্মবাদের কাব্য, অর্থাৎ এটি কি রূপক কাব্য, এটি কি সুফি তত্ত্বের কাব্য? মালিক মোহাম্মদ জায়সি হিন্দি কবি, অযোধ্যার কবি মালিক মোহাম্মদ জায়সি যখন কাব্যটি লিখেছেন তখন তিনি প্রেমের আড়ালে সুফি তত্ত্ব প্রকাশ করতে চেয়েছেন, অলৌকিক প্রেমটাকে প্রকাশ করতে চেয়েছেন লৌকিক প্রেমের আড়ালে। আলাউল এই কাব্যটি অনুবাদ করতে গিয়ে কি সেই সুফিতত্ত্বকে রেখেছেন, রূপককে রেখেছেন, নাকি একটি নিছক মানবিক প্রণয়োপাখ্যানে পরিণত হয়েছে? এই ব্যাপারে তোমার মতামত তুলে ধরো। অর্থাৎ এটি কি রূপক কাব্য না মানবিক প্রণয়োপাখ্যান, এই নিয়ে আলোচনা করেছি বিশদভাবে। তারপরে আমি তোমাদের আলোচনা করেছি এটি কি ঐতিহাসিক কাব্য, এখানে ইতিহাস এসেছে কিন্তু ইতিহাস কি সত্য সত্য এসেছে? এটি ঐতিহাসিক কাব্য না নিছক মানবিক প্রণয়োপাখ্যান, এই প্রশ্নটা নিয়ে সামগ্রিক আলোচনা করেছি। পদ্মাবতীর রূপ বর্ণনায় আলাউলের দক্ষতা কি,
কতখানি তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। কিছু কিছু অংশে তিনি মারাত্মক দক্ষতার পরিচয় দিয়েছেন। সিংহল দ্বীপের বর্ণনায়, আলাউলের রূপ বর্ণনায়, বিবাহখণ্ডের বর্ণনায়, যাই হোক আলাউলের রূপ বর্ণনায়, আলাউলের দক্ষতার পরিচয় দেওয়া, এটা বই সহ অর্থ সহ তোমাদেরকে আমি পড়িয়েছি। তারপরে তোমাদেরকে আমি পড়েছি পদ্মাবতী কাব্যে সুখ পাখির ভূমিকা কি আলোচনা করো, এই বিষয়ে বিশদ আলোচনা করেছি। তারপরে আমি পদ্মাবতী কাব্য অবলম্বনে সিংহল দ্বীপের পরিচয় দাও, এটা আমি বই সহ তোমাদেরকে পড়িয়েছি। অনেক কিছু তোমাদেরকে পড়িয়েছি। তো আমার ইচ্ছা ছিল তোমাদের এই কাব্যটি অর্থসহ, যেহেতু মধ্যযুগীয় কাব্য, ভাষা কঠিন, যেহেতু আলাউল পণ্ডিত কবি, তার ভাষাও কঠিন, মধ্যযুগীয় কাব্য, অর্থসহ তোমাদেরকে পুরো কাব্যটা পড়ানো, যেহেতু তোমাদের ব্যাখ্যা আসে। কিন্তু এত বড় একটা উপাখ্যানকে অর্থসহ পড়িয়ে যেতে হলে অনেকগুলো ক্লাসের দরকার, এবং আমাদের আরও অনেক কাব্য রয়ে গিয়েছে, সেগুলো আমাদের পড়াতে হবে। অন্নদামঙ্গল, লাইলি মজনু, চণ্ডীমঙ্গলের কিছু অংশ বাকি আছে, এগুলো আমাদেরকে পড়াতে হবে। তো এই কারণে পুরা কাব্যটি অর্থসহ পড়ানো সম্ভব না। যা যা দরকার আমি তাই তোমাদেরকে পড়িয়ে যাচ্ছি, এবং আমি যা পড়িয়েছি পুরো ক্লাসগুলো যদি তোমরা একটু একটু করে মনোযোগ দাও, প্রায় সব সামগ্রিক আলোচনা করেছি, আমি সব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, প্রায় সব অধিকাংশ হয়ে গিয়েছে, যে দুই একটা বাকি আছে আগামী ক্লাসের মধ্যে দিয়ে, আজকে এবং আগামী ক্লাসের মধ্যে দিয়ে সেটা আমি শেষ করব। আজকে আমি যে প্রশ্নটি তোমাদেরকে পড়াবো সেটি হচ্ছে মালিক মোহাম্মদ জায়সি, হিন্দু কবি, তিনি 1540 সালে রাজপুতদের কাহিনী নিয়ে যে পদ্মাবত কাব্যটি লিখেছেন। 1648 সালে 100 বছর পর আরাকান রাজসভার অন্যতম প্রধান অমর্ত্য মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় আরাকান রাজসভায় বসে আলাউল যে কাব্যটি অনুবাদ করলেন, এই অনুবাদ করতে গিয়ে তিনি এখানে বর্ণনায় বাংলার সমাজ, সংস্কৃতি, আবহাওয়া, প্রকৃতি সবকিছু নিয়ে এসেছেন। অর্থাৎ রাজপুতদের কাহিনী এবং হিন্দি কবির কাহিনীকে তিনি যখন অনুবাদ করতে গিয়েছেন, তখন এর কাহিনীটা নিয়েছেন তিনি হিন্দি কবি থেকে, কিন্তু কাহিনীটাকে যে দেহকে আবৃত করেছেন যে পোশাক দিয়ে, সেই পোশাকটা যেন বাঙালির পোশাক। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে, পদ্মাবতী কাব্যে লেখক কিভাবে বাংলার প্রকৃতি, সমাজ, সংস্কৃতি সব কিছুকে উঠিয়ে নিয়ে এসেছেন পদ্মাবতী কাব্যের মধ্যে দিয়ে আলোচনা করো। তাহলে আমরা এই প্রশ্নটির মধ্যে যেতে পারি যে পদ্মাবতী কাব্যে কিভাবে বাংলার জনজীবন, সমাজ, সংস্কৃতি, আবহাওয়া, প্রকৃতি উঠে এসেছে, এবং এই উঠিয়ে আনার দক্ষতার ভিতর দিয়ে কবি যেন একজন মৌলিক কবিতে রূপান্তরিত হয়েছেন। প্রতিটা প্রশ্নের সাথে প্রতিটা প্রশ্নের মিল আছে। এই প্রশ্নটার মধ্যে দিয়ে তোমরা তার পদ্মাবতী কাব্য যে একটা মৌলিক কাব্য, এই বিষয়টাও তোমরা এটার ভিতর দিয়ে বুঝতে পারবে। এটা আমি আগেও আলোচনা করেছি, এবং এটা তার আধ্যাত্মিক কাব্য নয়, এটা যে লৌকিক কাব্য, মানবিক প্রেমের উপাখ্যান, এটা এই প্রশ্নের মধ্যে দিয়ে উঠে আসবে। আগেও এই প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, অন্য প্রশ্ন নিয়ে। যাই হোক, তাহলে পদ্মাবতী কাব্যে লেখক যে বাংলার সমাজ সংস্কৃতিকে উঠিয়ে আনলেন কেন? লেখক, আমি আগেও বলছি, সবসময় বলি, লেখক তার বাস্তবতা বহির্ভূত নয়। লেখক বাস্তবে যে অভিজ্ঞতা লাভ করেন, যে যা দেখেন, তাই তার কবিতার মধ্যে দিয়ে উঠে আসে। তিনি রাজপুতদের কাহিনী জানেন, কিন্তু তাদের জীবনকে হয়তো তিনি শুনেছেন, পড়েছেন, কিন্তু বাস্তবে কি দেখেছেন? পদ্মাবতীর কাহিনী তিনি শুনেছেন, কিন্তু বাস্তবের সে রাজপুত নারীকে তিনি দেখেননি। এই জন্য বাস্তবের বাঙালি নারীকে তিনি দেখেছেন। রাজপুত রাজসভা দেখেননি, তিনি আরাকান রাজসভা দেখেছেন। রাজপুতদের সমাজ, সংস্কৃতি, প্রকৃতি তিনি দেখেননি, তিনি দেখেছেন বাংলার সমাজ, সংস্কৃতি, প্রকৃতি। এর জন্য একজন প্রতিভাধর ব্যক্তি তিনি কখনোই আক্ষরিক অনুবাদ করেননি। তিনি পদ্মাবতী কাব্যকে যখন অনুবাদ করেন, মূলের কিছু অংশ বাদ দিয়েছেন, কিছু সংযোজন করেছেন, কিছু গ্রহণ করেছেন। সংযোজন, বর্জন, গ্রহণ সব কিছুর মধ্যে দিয়েই এই কাব্যটি উঠে এসেছে। আর যেহেতু তিনি বাস্তব অভিজ্ঞতায়, তিনি বাঙালি কবি ছিলেন, বাংলার সমাজ ব্যবস্থা, বাংলার নরনারীর চরিত্র সব কিছুই তার নখদর্পণে ছিল,
এবং এই অভিজ্ঞতাই যেন পদ্মাবতী কাব্যের অনুবাদ করতে গিয়ে যেন তিনি বাংলার সমাজ সংস্কৃতি, বাংলার নারীকেই যেন তিনি ফুটিয়ে তুললেন। এখানেই তার মৌলিকতা। কিভাবে? আমরা যদি পদ্মাবতী কাব্যের দিকে তাকাই, প্রথমের দিকে যদি আমরা যাই, প্রথম দিক, এখানে যে প্রেম, আমি আগেই বলেছি মালিক মোহাম্মদ জাওয়েসি সুফি তত্ত্বের প্রকাশ করতে চেয়েছেন, এটা নিয়ে আমি বিশদ আলোচনা করেছি, তোমরা দেখে থাকবে। কিন্তু আলোর সেই সুফি তত্ত্বকে এখানে গ্রহণ করেননি, তিনি লৌকিক প্রেম নিয়ে এসেছেন। অর্থাৎ পদ্মাবতী এবং রত্নসেনের যে প্রেম, এই প্রেম বাস্তব বহির্ভূত অলৌকিক প্রেম নয়। এই প্রেম সমাজকে স্পর্শ করেছে, লৌকিকতাকে স্পর্শ করেছে। এখানে সুখ পাখির মুখে পদ্মাবতী রূপের কথা শুনে রাজা রত্নসেন তার জন্য যে পাগল হয়ে যোগী হয়ে যায়, এটা একটা বাস্তব কথা। নারীর রূপের কথা শুনলে যে কোনো পুরুষই মুগ্ধ হয়ে যায়, এটা তো বাস্তবতার বাইরে নয়। পদ্মাবতী সুখ পাখির মুখে রত্নসেনের রূপের কথা, বীর্যের কথা, সূর্যের কথা, বীরত্বের কথা শুনেছেন। একজন 12-13 বছরের কিশোরী যখন একজন পুরুষের এত গুণের কথা শোনেন, তখন তার সেই কৈশোরে যে প্রেমটা জাগ্রত হয়, এটাও বাস্তব। এটার সাথে কোনো সুফি তত্ত্ব, অলৌকিকতার কোনো সংস্পর্শ নেই। লেখক এখানে বাস্তব প্রেমকে বাস্তবভাবে এখানে উপস্থাপন করেছেন। এখানে দুই নরনারী পরস্পরকে পাওয়ার জন্য অনেকে বাধা বিপত্তি অতিক্রম করে তারপরে তারা পরস্পরকে পেয়েছে, এবং বাস্তবে প্রেম সফল করতে হলেও এরকম অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। এই বাস্তব প্রেমই যেন এখানে উঠে এসেছে। তারপরে যদি আমরা কাহিনীর দিকে এগিয়ে যাই, দেখবে পদ্মাবতীর বিবাহ খণ্ড, রত্নসেনের সাথে পদ্মাবতীর যে বিবাহ হয়, সেই বিবাহ খণ্ডের দিকে যদি আমরা তাকাই, এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে যে নরনারীর চরিত্র উঠে এসেছে, সেই চরিত্রের মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাই? সেই চরিত্রগুলো প্রেম, প্রীতি, ভালোবাসা, মান, অভিমান, স্নেহ, মমতা, সব কিছুই যেন বাঙালি নরনারীর চরিত্রেরই রূপায়ণ। বাঙালি নরনারীর মধ্যে যে অভিমান, যে স্নেহ, মমতা, যে ঈর্ষা, যে ভালোবাসা, তাই যেন এইসব চরিত্রের মধ্যে দিয়ে উঠে এসেছে। বিবাহের খণ্ডের কথা বলছিলাম, এখানে যে বিবাহ, পদ্মাবতী এবং রত্নসেনের যে বিবাহের অনুষ্ঠান হয়েছে, সেই বিবাহের অনুষ্ঠান, বিভিন্ন আচার অনুষ্ঠান, খাওয়া দাওয়া, যৌতুক প্রদান, সখীদের রঙ্গ তামাশা, বাসর সজ্জার বর্ণনা, অর্থাৎ সামগ্রিক দিকের যে বর্ণনা, সমগ্রটাই বাংলাদেশের এবং সমগ্রটাই বাঙালি বিবাহের চিত্র এখানে উঠে এসেছে। আমি তোমাদের এই বইটা বারবার তোমাদেরকে আমি কাছে রাখতে বলেছি ক্লাসটার জন্য। তাহলে বিবাহের চিত্রের যদি আমরা বর্ণনা দিতে যাই, সেই বর্ণনা দেওয়ার আগে পদ্মাবতী এবং রত্নসেনের যে বিবাহ হলো, পদ্মাবতীর পিতা গন্ধর্ব সেন কি সহজেই এই বিবাহেতে রাজি হয়েছিলেন? যখন তিনি প্রথমে জানতে পেরেছিলেন যে একজন যোগী তার মেয়েকে বিবাহ করতে চাচ্ছে, তখন তিনি বিয়ে দিতে চাননি। এটা কি বাস্তবতা না? এটা কি অলৌকিক প্রেমের কথা? না, এটা লৌকিক প্রেম। এই কারণে লৌকিক, যে কোনো পিতামাতা একজন সন্ন্যাসীর কাছে সন্তানেরকে বিবাহ দিতে চান না। তো পদ্মাবতীর পিতাও যোগী রত্নসেনের কাছে কন্যার বিবাহ দিতে চাননি। তিনি যখন জানতে পেরেছেন যে রত্নসেন যোগী নন, রাজা, তখনই তিনি বিবাহ দিতে রাজি হয়েছেন। এবং বাঙালি পিতা কখনোই সন্তানকে একজন সন্ন্যাসীর কাছে বিবাহ দিতে চান না। তাহলে প্রথম ঘটনার মধ্যে দিয়ে, বিবাহের ঘটনার মধ্যে দিয়ে কি উঠে আসে না বাঙালির চরিত্র, একজন পিতার চরিত্র? পিতা সন্তানের, কন্যা সর্বদা মঙ্গল চান। আমরা যদি একটু বইয়ের ভিতর ঢুকি, তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারবো। আমি এই বইটা তোমাদেরকে সব সময় কাছে রাখতে বলেছি। তোমরা রত্নসেন শুলি খণ্ড, এই খণ্ডের মধ্যে যদি ঢোকো, আমি পৃষ্ঠা নম্বর তোমাদেরকে বলে দিচ্ছি, কিছু বর্ণনা আমি তোমাদেরকে করবো। 113 নম্বর পৃষ্ঠায় এখানে যদি তুমি দেখো যে যখন যোগী বেশে রত্নসেন সিংহল গড়ের ভিতর, দুর্গের ভিতর ঢুকে গন্ধর্ব সেনকে তার কন্যাকে পাওয়ার জন্য পত্র প্রেরণ করেন, তখন গন্ধর্ব সেন খুব রেগে যান। একটা সন্ন্যাসীর এত সাহস, আমার মেয়েকে বিয়ে করতে চায়। তখন তিনি তাকে বন্দি করেন, তার 1600 যোগী সহ, এবং তাকে মৃত্যুদণ্ড দেন। তখন তাকে বাঁচানোর জন্য স্বয়ং মহাদেব
চারণ কবি সেজে তার বর্ণনা দেন যে রত্নসেন যোগী নন, তিনি রাজা, কিন্তু তাকে তিনি বিশ্বাস করেন না। তখন মহাদেব বলেন, আমাকে যখন বিশ্বাস করছেন না, তখন সুখ পাখির মুখে শোনেন যে রত্নসেনের আসল কাহিনী। তখন সুখ পাখি কি বলছে দেখো, পদ্মাবতী সংযোগ সংসারে নাহিয়ার, অর্থাৎ পদ্মাবতীর মতো এত অপূর্ব নারী সংসারে আর নাই। তে কারণে কহিয়া কন্যার গুণ কথা, যোগী বেশে নিরুপতি লই আইনু এথা। এই কারণে পদ্মাবতীর গুণের কথা বলে আমি রত্নসেনকে যোগী বানিয়ে, সন্ন্যাসী বানিয়ে এই দেশে নিয়ে এসেছি। সঙ্গে যোগী 1600 নৃপ অনুচর, তার সাথে চলে এসেছে 1600 অনুচর। এই 1600 অনুচর কি যোগী? না, এক একজন এক রাজ্যের ঈশ্বর, এক একজন যোগী যেন এক একটা রাজ্যের রাজা। আসলে তারা কেউ সন্ন্যাসী নয়। কে বলছে? সুখ পাখি রাজাকে বলে দিচ্ছে আসলে এই যোগী রত্নসেন কোনো যোগী নন, তিনি রাজা। কহিন রূপের কথা দেহ বিদিত, গুণ বিচারিয়া এবে বুঝো চরিত। এখন আপনি বুঝে নেন, আমি সত্য কথা আপনাকে বলে দিলাম, উনি কোনো যোগী নন, উনি একজন রাজা, এবং ওনার সাথে যে 1600 যোগী এসেছেন এরাও যোগী নন, এরা 1600 রাজা। হীরামণি সাক্ষী হলো ভাটের বচনে। ওই যে চারণ কবি, মহাদেব চারণ কবি সেজে এসেছেন, তার কথা সাক্ষী দিলেন কে? হীরামণি পাখি। তবে রত্নসেন হেন মানিলেক মনে, সাধু সাধু বলি নৃপ সুখে বাখা নিল। প্রশংসা করলো। রাজা তখন মেনে নিলেন এবং প্রশংসা করলেন। তিনি বললেন, ভাগ্য বলে হেনবর আসিয়া মিলিল, হরষিতে আজ্ঞা দিল সিংহ হল নিরপতি। তিনি খুব খুশি হলেন। তিনি বললেন, ভাগ্য বলে এত ভালো বর আমার এলো। এখন তার কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। এখন তিনি বুঝতে পারছেন যে যোগী নন, সিংহ চিতরের রাজা, তার কন্যার জন্য একজন রাজা এসেছেন, একজন যোগ্য বর এসেছেন। রত্নসেন মুক্ত করে আনো শীঘ্র গতি, যোগীগণ অঙ্গ হতে বন্ধন ঘুচাও। রত্নসেনকে শীঘ্র নিয়ে আসো, সমস্ত যোগীর বন্ধন ঘুচিয়ে দাও। তারপরে নৃপতি গন্ধর্বসেন রত্নসেনকে বলছে, অজানিত অপরাধে ক্ষমিবে আমার। করজোড়ে রত্নসেন উত্তর দিয়েছেন যে আমাকে তুমি ক্ষমা করো। রত্নসেনকে বলছে। রত্নসেন উত্তরে কি দিচ্ছেন? একজন পুত্র পিতাকে কি বলে, বাঙালি ছেলে পিতাকে কি বলে, সেই দৃশ্য যেন উঠে আসছে। তুমি মোর পিতা তুল্য সিংহল ঈশ্বর, তুমি আমার পিতা, সিংহলের রাজা, সিংহলের ঈশ্বর, তুমি আমার পিতা তুল্য। পুত্রের বন্ধনে তাত কিবা অপরাধ, পুত্রকে তুমি বেঁধে রেখেছো, এটা কোনো অপরাধ নয়। কেন? আগে পুত্র শাস্তি পায়, পশ্চাতে প্রসাদ। পিতার কাছে পুত্র শাস্তি প্রথমে পায়, তারপরে তার ফল লাভ করে। প্রথম অপরাধে কইলে পুত্র শাস্তি পায় আগে, পশ্চাতে সান্ত্বনা দিয়া যেই দান মাগে। অর্থাৎ সন্তানকে প্রথমে পিতা কোনো অন্যায় করলে শাস্তি দেন, তারপরে সন্তান যাহা চান তাহাই তাকে দিয়ে দেন। এই যে বাক্যগুলো আমি তোমাদেরকে বই থেকে পড়ালাম, এই বাক্যগুলোতে এই পিতা পুত্রের এই ভাষা, এই বর্ণনা, এই কথোপকথন, এগুলো কি রাজপুতের কথা মনে হয় না? এগুলো যেন বাঙালি পিতা এবং পুত্রের মান অভিমানের কথা এবং সত্য কথাইগুলো উঠে এসেছে। তাহলে এই যে চরিত্রের বর্ণনা, গন্ধর্বসেনের যে অভিব্যক্তি, রত্নসেনের যে কথাবার্তা, এগুলো যেন বাঙালি মানুষেরই মানসিক অনুভূতি উঠে এসেছে। তারপরে আমরা যদি বিবাহ অনুষ্ঠানের দিতে আরও এগিয়ে যাই, তাহলে দেখব বিবাহ অনুষ্ঠানে যে সখীরা রঙ্গ তামাশা করছে, বিবাহ অনুষ্ঠান করছে, মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, অনেক দিন ধরে বাদ্যবাজনা বাজছে অনুষ্ঠানের, এই সব কিছুই যেন বাঙালি বিবাহ অনুষ্ঠানের আচার। এখানে যদি আমরা দেখি বিবাহের অনুষ্ঠানের মধ্যে, তাহলে আমরা বইয়ের ভিতর যদি ঢুকি, বিবাহ খণ্ড 119 পৃষ্ঠার মধ্যে যদি যাও, তাহলে দেখবা বিবাহের অনুষ্ঠান কিভাবে শুরু হয়েছে। সিংহলের নিরপতি হাঙ্কারিয়া হীরামণিকে হুঙ্কার দিয়ে বলছেন, আরো বহু পণ্ডিত জ্যোতিষগণ আনি, তুমি আরো পণ্ডিত এবং জ্যোতিষগণ নিয়ে আসো। শুভক্ষণ শুভ লগ্ন করিয়া বিচার, রচিল বিবাহের কার্য মঙ্গল আচার। শুভক্ষণ শুভ দেখেই তো বাঙালিরা বিবাহের দিনক্ষণ ঠিক করেন। কর্পূর সংযোগে পান দিলা ঘরে ঘরে, পঞ্চ শব্দে বাজন বাজয় মনোহরে। অর্থাৎ কর্পূর মানে কর্পূর যোগে সবাইকে পান দিল। তৎকালীন যুগে বিবাহের দিন ঠিক হলেই শুভমুখ হিসাবে সবাই মিষ্টি পান খায়, মিষ্টি খায় আবার পান খায়। এই যে বাঙালি রীতি কি এখানে উঠে এসেছে না? আরো যদি আমরা দেখি, পাত্র পুরোহিতের নারী ব্রাহ্মণী সঞ্জনী,
অকুমারী সধবা সুবেশী রমণী, অর্থাৎ এখানে অনেক পুরোহিত এসেছে, অনেক সুবেশার নারী এসেছেন, ব্রাহ্মণী এসেছেন, এবং একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অকুমারী যারা, কুমারীও এসেছেন, কিন্তু যারা অকুমারী বিবাহিত অবশ্যই তারা সধবা, তারাই এসেছেন, বিধবারা কখনো আসেননি। অর্থাৎ তৎকালীন সমাজ ব্যবস্থায়, বিবাহের বাঙালি সমাজ ব্যবস্থায় বিধবাদেরকে অকল্যাণের মনে করা হতো, এই জন্য তারা কখনো বিবাহ অনুষ্ঠানে আসতে পারতো না। সে সত্য যেন এখানে উঠে এসেছে, পুরো বাংলার চিত্র যেখানে উঠে এসেছে। তারপরে এখানে বলা হয়েছে, কিবা রাত্রি কিবা দিন চিনিতে না পারি, স্থানে স্থানে বাজি পড়ে অতি মনোহর, মানে এত অনুষ্ঠান হয়েছে, বাজি পড়ার অনুষ্ঠান হয়েছে, সব বর্ণনা, এবং তাদেরকে গোসল করানো হয়েছে, প্রত্যেকে তুই স্নান করাইলা, রাজনীতি বস্ত্র অলঙ্কার পরাইলা, তাদেরকে রাজার নীতি অনুসারে তাদেরকে বস্ত্র পরানো হলো। তাহলে রাজকন্যা রাজপুত্রের বিবাহ যেভাবে হয়, বাংলার রাজকন্যা রাজপুত্রের বিবাহ সেই রীতি অনুসারে যেন তাদের বিবাহ হলো। পুরো বর্ণনাটাই আমাদের, এই বিবাহের বর্ণনাটাই আমাদেরকে কি বাংলার কথা, বাংলার ঐতিহ্যের কথা, বাংলার বিবাহের ঐতিহ্যের কথাই উঠে আসে। তারপরে আমরা যদি তাদের বাসর সজ্জার দিকে তাকাই, দেখব বাসর সজ্জা কিভাবে উঠে এসেছে। সেখানে আমরা যদি এখানে আমি তোমাদের যেহেতু বই দেখে দেখে পড়াচ্ছি, এর জন্য আমাকে বারবার বই পৃষ্ঠা উল্টাতে হচ্ছে, কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি পুরো বইটা অনেক অনেক বেশি জায়গা জুড়ে রয়েছে বাংলার সংস্কৃতি, প্রকৃতি এবং আবহাওয়া, তোমাদের যাতে পড়তে সুবিধা হয় এর জন্য আমি বইয়ের ভিতর ঢুকে তোমাদেরকে পৃষ্ঠা নম্বর পর্যন্ত বলে দিচ্ছি। বাসর সজ্জায়, বাসর ঘরে একজন নারী এবং পুরুষের প্রথম সাক্ষাতের অনুভূতি কি হয় সেই দৃশ্য উঠে এসেছে, এবং এই দৃশ্য যেন বাঙালি নারী এবং পুরুষের প্রথম বাসর সজ্জার দৃশ্যের কথাই আমাদের মনে পড়ে। আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 129। করে ধরে নিল কন্যা সজ্জার উপর, করে মানে হাত ধরে কন্যাকে সজ্জার উপর নিয়ে গেল। কন্যা তো একা একা হেঁটে হেঁটে বাসর ঘরে প্রবেশ করে না, আমরা জানি, তাকে হাত ধরে বাসর ঘরে নিয়ে যেতে হয়। লাজে অধমুখী রহে ঘোঘট অন্তর, ঘোঘট মানে ঘুমটার অন্তরালে সে লাজে অধমুখী হয়ে আছে। মিনতি করে শুনো প্রাণ প্রিয়া, তখন ঘরের মধ্যে আর কেউ নেই, স্বামী স্ত্রী, এখন নিরুপতি, অর্থাৎ রাজা তাকে প্রাণ প্রিয়া বলছে, তোমার লাগি রাজ্য ত্যাজি করি প্রাণপণ, তোমার জন্য আমি রাজ্য ত্যাগ করেছি, সবকিছু ত্যাগ করেছি। অতি তপ ফলে যেই পাই দর্শন, অতি তপস্যার ফলে তোমার এখন আমি দর্শন পেয়েছি। এখনো উচিত নয় বদন গোপন, এখন তোমার মুখ লুকিয়ে রাখা উচিত নয়। প্রেম রসে কহ কথা জুড়া শ্রবণ, আমার কান জোড়া, তুমি আমাকে প্রেমের কথা বলো। এই যে প্রথমে সে লজ্জা পেয়েছে, তাকে হাত ধরে বাসর ঘরে নিয়ে আসা হচ্ছে, সে লজ্জা পেয়েছে, পরবর্তীতে স্বামী কিভাবে স্ত্রীর সাথে কথা বলে, এই সব কিছু, এগুলো তো বাঙালিরই কথা, বাঙালির জীবন ব্যবস্থা। তাহলে বাংলার সমাজ, সংস্কৃতি, জীবন ব্যবস্থা, এগুলো সব কি আলাওলের হিন্দি কবির পদুমাবাদ যখন অনুবাদ করতে গিয়েছেন, যেহেতু তিনি আক্ষরিক অনুবাদ করেন, ভাবাবন অনুবাদ করেছেন, তিনি তার অভিজ্ঞতা, তার জ্ঞান গরিমা, তার মৌলিকতা, তার পাণ্ডিত্য সব কিছু তুলে এনেছেন, এবং এগুলোর ভিতর দিয়ে যেন বাঙালির নারী হিসাবে পদ্মাবতী উঠে এসেছে, বাঙালি পুরুষ হিসাবে রত্নসেন উঠেছে, এবং তাদের জীবন ব্যবস্থা যেন বাংলার মোড়কের মধ্যে দিয়ে, অর্থাৎ বাংলার আবহাওয়ার মধ্যে দিয়ে উঠে এসেছে। তারপরে যদি আমরা আরও ভিতরের বর্ণনার দিকে যাই, তাহলে দেখব পদ্মাবতী প্রেমে আকুল হয়ে, যখন রত্নসেন তার প্রথম স্ত্রী নাগমতীকে ছেড়ে যাচ্ছে, যে তখন নাগমতীর মনের অবস্থা কী ছিল, বাঙালি সমাজ ব্যবস্থায় স্বামী যদি নিজে স্ত্রীকে ছেড়ে যায় তখন সেই স্ত্রীর মনের ব্যথা কীরকম হতে পারে সেটাও আমরা দেখতে পাবো এই কাব্যের মধ্যে দিয়ে। তাহলে কাব্যের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাবো, তোমার 87 পৃষ্ঠায় ঢুকো, যখন পৃষ্ঠা নম্বর 87, যখন নাগমতীকে ছেড়ে যাচ্ছে রত্নসেন, তার স্ত্রীকে ছেড়ে যাচ্ছে, তখন স্ত্রীর মনের অবস্থা কি হয়, সেই স্ত্রীর মনের অবস্থার মধ্যে দিয়ে যেন বাঙালি নারীর ক্রন্দন, স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছে সেই দৃশ্যই যেন উঠে এসেছে। স্ত্রী স্বামীকে বলছেন, দেশান্তরে যাইব পতি শুনি নাগমতী, সজল নয়নে আসি করে মিনতি, সজল নয়নে এসে তাকে মিনতি করছে, তুমি প্রাণপতি আমার, বিনা অপরাধে কেন করো নৈরাশ, আমি তো কোনো অপরাধ করিনি, তুমি তো আমার প্রাণপতি, কেন আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ। তারপরে তিনি বলছেন, কোন সুখ হেতু প্রভু হও দেশান্তরী, কোন সুখে তুমি দেশান্তরী হয়ে যাচ্ছ, আমা হতে পদ্মাবতী কেমন সুন্দরী, আমার থেকে কি পদ্মাবতী বেশি সুন্দরী।
তোমার বিচ্ছেদে মোর না রহিবে প্রাণ, নিজ হস্তে মারি মোরে দাও মৃত্যু দান। আমাকে তুমি মেরে ফেলো, তার থেকে আমাকে ফেলে না গিয়ে আমাকে তুমি মেরে ফেলো। কিবা আমার সঙ্গে লও হইয়া যাবো দাসী, আমি তোমার দাসী হয়ে যাবো, আমাকে তুমি তোমার দাসী বানিয়ে নিয়ে যাও। প্রতিযোগী নারী অনুচিত গৃহবাসী, যার প্রতি সন্ন্যাসী, সে নারীর জন্য গৃহের আর কোনো প্রয়োজন নেই। তোমার সঙ্গে দুঃখ সুখ দুই প্রাপ্তিম, তোমার সঙ্গে থাকতে চাই, দুঃখ আসুক সুখ আসুক সবই আমি গ্রহণ করে নেব। পরিচর্যা করিয়া সেবুমু পদ তোর, তোমার পদ আমি পরিচর্যা করে করব। তাহলে এই যে স্বামীকে মিনতি করছে কাছে নিয়ে যাওয়ার জন্য, আরও হচ্ছে পৌরাণিক উপমার উদাহরণ দিচ্ছে, যথারাম তথা সীতা গমন উচিত। রাম যেখানে যাচ্ছে সীতা তো সেখানেই যায়, অর্থাৎ রাম হচ্ছে স্বামী, স্বামী যেখানে যাচ্ছে সীতা স্ত্রী সেখানেই তো গিয়েছে, বনেই গিয়েছে। তাহলে আমি তোমার সাথে সব জায়গায় যাব, আমাকে রেখে তুমি যেও না। এই যে স্ত্রীর আকুলতা, এটা বাঙালি বধূর আকুলতা। তাহলে এখানে চরিত্রগুলোর মান অভিমান, এখানে চরিত্রগুলোর অনুভূতি সব কিছুই কি বাঙালি নারীর অনুভূতির মধ্যে দিয়ে উঠে এসেছে। তারপরে আমরা যদি যাই পদ্মাবতীকে যখন বিবাহ খণ্ডের ভিতর থেকে আবার যাচ্ছি, কারণ বিবাহ খণ্ডের পুরোটার ভিতর থেকে বাঙালি সংস্কৃতি বেশি মাত্রায় উঠে এসেছে। বিবাহ খণ্ডের দিকে আবার যদি দেয়, পদ্মাবতীকে যখন বিদায় দেওয়া হচ্ছে পিতৃগৃহ থেকে, তখন পদ্মাবতীর মানসিক অবস্থা, তার বাবা মার মানসিক অবস্থা কি ছিল, সেই দৃশ্যের যদি আমরা যাই, সেই দৃশ্যের দিকে আমরা বই ভিতর ঢুকছি। 143 নম্বর পৃষ্ঠায় তোমরা যাও, 143 নম্বর পৃষ্ঠা। এখানে দেখা যাচ্ছে যে কন্যাকে তুলে দিচ্ছে যখন পদ্মাবতীর মা চম্পাবতী, তখন তিনি বলছেন স্বামীর সৌভাগ্য পায় জিনিয়া সতিনী, অর্থাৎ সেই সতী নারী যে স্বামীর সৌভাগ্য পায়, স্বামী দয়া করে হেন গর্ব না করিও, অর্থাৎ স্বামী দয়া করে এমন কাজই তুমি করো, স্বামী যেন তোমাকে দয়া করে, কোনো গর্ব করো না। অহর্নিশ ভক্তিভাবে স্বামীকে সেবিও, সবসময় স্বামীকে সেবা করো ভক্তিভাবে। একজন মা, একজন বাঙালি মা তার মেয়েকে স্বামী গিয়ে পাঠানোর সময় এই ধরনের কথাই তো বলেন। এবং একজন পিতা তার কন্যাকে বিদায় দেওয়ার সময় কি সজল নয়নে বিদায় দিচ্ছেন। দেখো বাঙালি পিতা, কন্যা সমর্পিত সঙ্গে গেল নীরমণি, অর্থাৎ রাজা গন্ধর্বের সঙ্গে গেলেন, কন্যার হাতেতে ধরি সজল নয়নে, কন্যার হাত ধরছেন, হাত ধরে সজল নয়নে সমর্পিল আশির নৃপ রত্নসেনের স্থানে, রত্নসেনের হাতে কন্যার হাত তিনি স্থাপন করে দিচ্ছেন। তোমাকে টিভিতে দেখো নি এই দৃশ্যগুলো, ঠিক বাঙালি কন্যাকে যেন স্বামীর হাতে পিতা তুলে দিচ্ছেন, হাত তুলে দিচ্ছেন, স্বামীর হাতে কন্যার হাত তুলে দিচ্ছেন। এবং তিনি বলছেন সপিল পরাণী আমি হস্তেতে তোমার, আমার পরাণকে তোমার হস্তে আমি সমর্পণ করে দিলাম। চক্ষের পুতুলি মোর এই কন্যাখানি, এই কন্যা আমার চক্ষের পুতুলি। ধনপ্রাণ গৃহবাস তাহার নিছুনি, আমার ধনপ্রাণ গৃহ সব কিছু তোমার এই কন্যা, আমার সব জীবনটা এই কন্যাকে আমি তোমার কাছে তুলে দিলাম। মোর হৃদে এই সালে রহিল সদায়, দারুণ পেটের পুরা না যায় সহন, অর্থাৎ পেটের পীড়া যেমন দূর করা যায় না, সহ্য করা যায় না, কন্যা চলে যাচ্ছে, ব্যথাও যেমন সহ্য করা যাচ্ছে না। তারপরে তিনি বলছেন খেমিবে আমার অবলা দোষের ঘর সদা করে রোষ, আমার অবলা না মেয়ে যদি কোনো দোষ করে, খেমিবে আমারে চাহি কইলে কোনো দোষ, যদি সে কোনো দোষের কথা বলেও থাকে তাকে ক্ষমা করে দিবে আমার দিকে তাকিয়ে। কেহ নাই নিকটে দোষের, বাপ ভাই তার নিকটে সে চিতরে, তার কোনো বাপ ভাই কেউ তার নিকটে নাই। মনোদুঃখে পাইলে কহি তার ঠাই, কাকে সে বলবে তার মনের দুঃখের কথা। ক্ষুধাতুর হইলে অন্য কাহাতে মাগিবে, তার যদি ক্ষুধাও পায় সে কাকে বলবে, তার বাপ ভাই কেউ তো তার কাছে নাই। বাপ মা বলিয়া আর কাহাকে ডাকিবে, সকল উপকারে তাহারে পালন করিবা, যেহেতু বাপ মা ভাই বোন কেউ তার কাছে নাই, তোমার কাছে চলে যাচ্ছে, অতএব সব দিক তুমি লক্ষ্য রাখবা, তাকে সুন্দর করে রাখবা। আমার সব প্রতিনিপ দয়া না ছাড়িবা, অর্থাৎ আমাকে দয়া করবা, অর্থাৎ হচ্ছে আমার মেয়েকে দেখে রাখবা, এই দয়াটা তুমি আমার প্রতি করবা। তারপর তিনি আশীর্বাদ করিব তোমারে নিরন্তর, অন্তপুরের মধ্যে হইল কান্দনার রোল, গজেন্দ্র বাহনে চলে নৃপরত্ন সেন, হাতির বাহনে করে তারা চলে যাচ্ছে এবং অন্তপুরে কান্না রোল উঠছে। এই যে পিতার ক্রন্দন, এই যে কন্যাকে সমর্পণ করার দৃশ্য, এগুলো কি বাঙালির চিত্র না? এই চিত্রগুলো যেন বাঙালির চিত্র, এগুলোর মধ্যে দিয়েও বাঙালির চিত্র উঠে এসেছে। তারপরে যদি আমরা আরো ভিতরের দিকে যাই, ব্রাহ্মণ কন্যা যখন পদ্মাবতীর বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে পদ্মাবতী যখন স্বামী গৃহে চলে আসলো, তখন আবার প্রথম স্ত্রী নাগমতী তো সেখানে আছে। সপত্নীদের অর্থাৎ দুই পত্নীর মধ্যে যে বিরোধ,
এই রাজপুত নারীদের মধ্যে সেই বিরোধকে অস্বীকার করা যায়নি। অর্থাৎ বাঙালি দুই সতীনের ভিতর যে প্রথমে একটি রেষারেষি এবং পরস্পরের প্রতি যে একটা হিংসাত্মক মনোভাব, সেই মনোভাব নাগমতী পদ্মাবতীর মধ্যে কাহিনীর মধ্যে প্রথম পর্যায়ে, পরবর্তী তাদের মিল হয়ে গিয়েছে, প্রথম পর্যায়ে উঠে এসেছে। তাহলে এই যে সপত্নী বিরোধ, এটা তো বাঙালির চিত্র। আমরা যদি এই বইয়ের ভিতর ঢুকি তাহলে আমরা দেখতে পাবো 155 পৃষ্ঠায় তোমরা ঢুকো, তাহলে তোমরা জিনিসটা দেখতে পাবে। প্রথমে দুই স্ত্রী এবং সারা রাত রত্নসেন নাগমতীর কাছে ছিল। নাগমতীর কাছে থেকে যখন সকালবেলা পদ্মাবতীর কাছে আসলো, তখন পদ্মাবতীর মনের অবস্থা কি, সে চিত্র এখানে উঠে এসেছে। দুঃখ কথা অবশেষে নানা সুখ রঙ্গে আছিলা সমস্ত নিশি নাগমতী সঙ্গে। দুঃখ প্রেম কথা অর্থাৎ নানা প্রেম রসে সারা রাত কার সাথে ছিল? নাগমতীর সাথে। প্রভাত সময় আইলা যথা পদ্মাবতী, পদ্মাবতীর কাছে প্রভাত সময়ে কে আসলো? প্রথম স্ত্রীর কাছ থেকে রত্নসেন পদ্মাবতীর কাছে। মুখ ফিরাইলা কন্যা দেখিয়া নিরপতি, নিরপতি দেখে অভিমানে মুখ ফিরল, সারা তো তার কাছে আসেনি। তিনি সমস্ত রজনী কোথা ছিলা শুক্ররাশি, এখন বলছে পদ্মাবতী তাকে, কাকে? রত্নসেনকে। সমস্ত রজনী কোথা ছিলা শুক্ররাশি, এত সুখ নিয়ে তুমি সমস্ত রজনী কোথায় ছিলে? প্রাণ বান্ধা থুই এথা আইলা দিবসে, আমার প্রাণ তোমার প্রহরে প্রহরে বান্ধা পড়ে গেছে, অর্থাৎ আমার প্রাণ ছটফট করেছে। সেই প্রাণ বান্ধা রেখে তুমি সারা রাত কার সাথে ছিলে, আর এখন সকালবেলায় তুমি এসেছো? এই যে অভিমানের কথা, এগুলিকে বাঙালি সপত্নী বিরোধ, অর্থাৎ দুই পত্নী এক ঘরে থাকলে তাদের মধ্যে যে মনোভাবের সৃষ্টি হয়, সে দৃশ্যই কি এখানে উঠে এসেছে না? তারপরে যদি আমরা দেখি সিংহল দ্বীপের বর্ণনা, আমি পুঙ্খানু তোমাদের পড়িয়েছি, সে সিংহল দ্বীপের বর্ণনার মধ্যে যদি আমরা ঢুকি তাহলে এখানে যে ফুল ফল দিঘির বর্ণনা দিয়েছি, এগুলি সব কিছুই কি আমাদের বাংলার রীতির কথা উঠে এসে না? যেমন ফলের কথা, এখানে আম, কাঁঠাল, সুপারি, নারিকেল, বাদাম, জলপাই, কমলা, কলা, জাম ইত্যাদি যে ফলের বর্ণনা, এগুলো তো বাংলাদেশেরই ফল। এখানে যে দিঘির বর্ণনা দিয়েছেন, দিঘিতের মধ্যে পদ্ম ফুল ফুটে থাকে, পদ্ম পাতায় দিঘি ভরা থাকে, সাদা লাল বিভিন্ন পদ্ম ফুল ফুটে থাকে, রাজহাঁস ঘুরে বেড়ায়, বক পাখি ঘুরে বেড়ায়, সারস ঘুরে বেড়ায়, মাছ লাফালাফি করে। এগুলো দৃশ্য কি? বাংলাদেশের দিঘির দৃশ্যই এগুলো। তারপরে এখানে ফুলের যে কথাগুলো তুলে এসেছে, সেখানে যদি ফুলের দিকে আমরা তাকাই তাহলে দেখবো চম্পা, গোলাপ, মালতী, জুথি, বেলি, মাধবী ফুল, কেতুকি ফুল ইত্যাদি যে ফুলের বর্ণনা, এগুলো তো বাঙালি ফুল, বাংলাদেশেরই ফুল। তাহলে পুরো বর্ণনা সব কিছু যেন বাংলাদেশের কাছ থেকে উঠে এসেছে। পাখির দিকে যদি আমার তাকায়, শাড়ি পাখি, সুখ পাখি, কোকিল পাখি, এসব পাখি কোন দেশের পাখি? বাংলাদেশের পাখি। এই বাংলাদেশের পাখির কথা এখানে উঠে এসেছে। এবং বাংলাদেশের তৎকালীন সময়ে যে মঠ মন্দির তৈরি করা হতো, মন্দিরে মন্দিরে যে বিভিন্ন নাথ সম্প্রদায়ের, যোগী সম্প্রদায়ের লোকেরা, সন্ন্যাসীরা এই মঠ মন্দিরে পূজা অর্চনা করতো, সে চিত্রগুলো এই সিংহল দ্বীপ বর্ণনার মধ্যে গিয়ে আমরা পাই। তাহলে এই চিত্রগুলো তো বাংলাদেশের ধর্মীয় চিত্র, সেই ধর্মীয় চিত্র এখানে উঠে এসেছে। তারপরে যদি আমরা আরো ভিতরের দিকে যাই, সহমরণ একদম শেষের দিকে, এই শেষের দিকে, প্রায় শেষের দিকে যখন রত্নসেন মারা যান, বাঙালি রীতিতে, ওই মধ্যযুগীয় রীতিতে স্বামী মারা গেলে স্বামীর মৃতদেহের সাথে কারা যায়? স্ত্রী, সধবা স্ত্রী, সহমরণ প্রথা, যে প্রথা রামমোহন রায় রহিত করে দিয়েছিলেন, সেই সহমরণ প্রথার চিত্র এখানে উঠে এসেছে। নাগমতী এবং পদ্মাবতী রাজা রত্নসেনের সাথে সহমরণে যাচ্ছেন, এই সহমরণের কথাও এখানে উঠে এসেছে। তারপরে যদি আমরা পেশাজীবী দেখি, যে ব্যাট সম্প্রদায়ের কথা, বিভিন্ন পেশা, পাখিকে ব্যাট ধরেছে, কালকিত উপাখ্যানেও আমরা দেখছি কালকিত ব্যাট সম্প্রদায়, নিচু সম্প্রদায়ের যে চিত্র, এই চিত্র এখানে উঠে এসেছে। এবং ব্যবসা বাণিজ্যে, বাংলায় ব্যবসা, হাটে নিয়ে গিয়ে বিক্রি করছে, হাটের বর্ণনা, সিংহল দ্বীপের বর্ণনায় গিয়ে আমি নরনারীর যে হাটের বর্ণনা দিয়েছি। একটা কথা মনে রাখবো, কপালকুণ্ডলা উপন্যাসে তোমরা পড়েছো, সপ্তগ্রাম তৎকালীন অঞ্চলে বিখ্যাত বন্দর ছিল, পৃথিবীর বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্যে একটা প্রাণকেন্দ্র ছিল বাংলা, সেই দৃশ্যগুলোর চিত্র এখানে উঠে এসেছে। তারপরে আমি যদি তোমাদের আরো ভিতরের দিকে যাই, তাহলে এখানে লেখক অনেক প্রবাদ প্রবচন উপমা ব্যবহার করেছেন। সেই
প্রবাদ প্রবচনের কিছু বর্ণনা আমি তোমাদেরকে 72 নম্বর পৃষ্ঠায় আমি যদি যাই, বাংলার যে প্রবাদ প্রবচনগুলো প্রচলিত সেগুলোও তিনি এখানে ব্যবহার করেছেন, কারণ বিভিন্ন বিষয় বিজ্ঞ এবং অভিজ্ঞ ছিলেন আলাউল। তাহলে এখানে যে সুখ পাখি যখন ব্যাধের হাতে ধরা পড়ে, তার আগে সে কেন ব্যাধের হাতে ধরা পড়ে? যখন রাজা সুখ পাখি যখন গন্ধর্ব কন্যা পদ্মাবতীর জন্য বর খুঁজে আনার প্রত্যয় ব্যক্ত করেছিলেন, এই কথা যখন রাজা শুনতে পেলেন, তখন রাজা তাকে মারার জন্য নির্দেশ দিলেন। পদ্মাবতী অনেক অনুনয় বিনয় করে সুখ পাখির প্রাণ রক্ষা করলো। তখন সুখ পাখি আর থাকতে চাইলেন না এই সিংহল দ্বীপে। কেন থাকতে চাইলেন না? একটা প্রবাদের মধ্যে দিয়ে তিনি সেটা বুঝিয়েছেন সুখ পাখি। পড়শি 72 নম্বর পৃষ্ঠা, পড়শি হইলে শত্রু গৃহে সুখ নাই, নৃপতি হইলে ক্রোধ দেশেতে নাই ঠাই। অর্থাৎ আমার প্রতিবেশী যদি শত্রু হয় তাহলে সেখানে শান্তিতে বসবাস করা যাবে না। সবাই যদি শত্রু হয়, একা আমি কিভাবে বসবাস করব? নৃপতি হইলে ক্রোধ দেশেতে নাই ঠাই, দেশে রাজা যদি শত্রু হয়ে যায় তাহলে সেই দেশে থাকা যায় না। অর্থাৎ প্রতিবেশী শত্রু হলে যেমন ঘরে থাকা যায় না, রাজা শত্রু হলে তেমন সেই দেশে থাকা যায় না। এই প্রবাদ প্রবচনের চিত্রটাও এখানে উঠে এসেছে। উপমা, সুন্দর উপমা তিনি দিয়েছেন। জল বিন মিন যেন ছটফট করে, অর্থাৎ জল ছাড়া মিন মানে মাছ, জল ছাড়া মাছ যেমন ছটফট করে, তেমনি পদ্মাবতী এবং রত্নসেনের যখন সমুদ্রের যখন তারা সিংহল দ্বীপ থেকে যখন তারা চিত্তরে ফিরে আসছিল, তখন সমুদ্র যাত্রায় তাদের জাহাজ ভেঙে গিয়েছিল, তারা দুজন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই বর্ণনা আমরা জানি, সেখানে এই কথাটা এসেছে। যখন তারা দুজন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তখন পদ্মাবতী স্বামীর বিরহে তার মনের অবস্থা যেমন জল ছাড়া মাছের মনের অবস্থা, মাছের প্রাণের অবস্থা যেরকম হয়, স্বামী ছাড়া পদ্মাবতীর প্রাণের অবস্থা সেরকম হয়েছিল। সুন্দর উপমা। অর্থাৎ মাছ ছাড়া জল ছাড়া মাছের যে অবস্থা, সেই উপমার মধ্যে দিয়ে পদ্মাবতীর স্বামী ছাড়া পদ্মাবতীর মনের অবস্থা কেমন সেই দৃশ্যটা তুলে ধরেছেন। এছাড়া পদ্মাবতীর রূপের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে আরো সুন্দর সুন্দর উপমা পাবো। পদ্মাবতীর কালো চুলকে ভ্রমণের কালোর সাথে তুলনা করা হয়েছে, সাপের কালো রঙের সাথে তুলনা করা হয়েছে, এবং কালো চামড়া বিশিষ্ট পশুর সাথে তুলনা করা হয়েছে। পদ্মাবতীর দাঁতকে হীরার সাথে তুলনা করা হয়েছে, দধির সাথে তুলনা করেছে। এই যে ভ্রমর, সাপ, ভুজঙ্গ, যে সাপ, ভ্রমর, দধি, এগুলো কিসের কোন জায়গা থেকে উপমাগুলো নিয়েছে? বাংলা থেকে, বাংলাদেশ থেকে। পদ্মাবতী ঠোঁটের বর্ণনা দিয়েছেন। লাল পান যেমন লাল টকটকে পান, সেই লাল টকটকে পানির সাথে পদ্মাবতীর ঠোঁটের বর্ণনা দিয়েছেন। তার পান তো বাংলাদেশেরই চিত্র। তারপরে এখানে বর্ণনা দিয়েছেন পদ্মাবতীর দাঁত দেখে ডালিম যেন হিংসায় বিদীর্ণ হয়ে যায়। ডালিম কোন দেশের ফল? বাংলাদেশের ফল। তাহলে রূপ বর্ণনার মধ্যে বিভিন্ন উপমা বর্ণনা বলো, সব কিছুতেই বাংলাদেশের চিত্রই যেন উঠে এসেছে। তারপরে আমরা যদি এখানে আরো ভিতরের দিকে যাই, এখানে নরনারীর রূপ বর্ণনা এবং তাদের বসন ভূষণের বর্ণনার মধ্যে দিয়ে মহাকবি আলাউল বাঙালি নারীর চরিত্রই উঠে এসেছে। যেমন পদ্মাবতী রূপ বর্ণন কিন্তু পুরোটাই আমি তোমাদেরকে একদম ধরে ধরে পড়িয়েছি। তারপরে আবার আমি পদ্মাবতী রূপখণ্ডের মধ্যে যাই, দেখো সেই রূপ বর্ণনা কত সুন্দরভাবে তিনি দিয়েছেন। তিনি তার একটু আগে তার রূপ বর্ণনা আমি করেছি। তারপরে আবার বলছি তোমাদেরকে যে তার চুল এত সুন্দর, যেমন কস্তুরী সৌরভের ঘ্রাণ, কস্তুরী বাংলাদেশের যে সৌরভ, অর্থাৎ সেই সৌরভের মতোই তার চুলের ঘ্রাণ, এবং তার চুলের কালো তার সাথে তুলনা করা হয়েছে, ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে, কোকিলের সাথে তুলনা করা হয়েছে। এরা সবাই কালো, এই কালোর সাথে তার চুলের তুলনা করা হয়েছে। অলিপিক ভুজঙ্গ চামর জলধার শ্যামতা সৌষ্ঠব কেহ নয় সমস্যার, অর্থাৎ তাদের কারোই কালো, এই চুলের কালোর যোগ্য নয়। আর বলেছেন দন্ত হীরা পাতি কিংবা দধি সুতা সুত, তার দাঁত হীরা বা দধির চেয়েও সাদা। তারপরে বলেছেন তাম্বুল রাতুল হলো অধর পরশে, পান যেন তার ঠোঁটের স্পর্শে আর লাল হয়ে গেল। বিম্বিত তুলনা নাহি তুলিমুখী দিয়া অতি দুঃখে ডালিম্ব বিদরে নিজ হিয়া, অর্থাৎ তার দাঁতের সৌন্দর্য দেখে ডালিমের ছোট ছোট দানাগুলো যেন হিংসায় ফেটে চৌচির হয়ে গিয়েছে। এই যে তার রূপের বর্ণনা, যেসব উপমা দিয়ে দিয়েছেন, সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? সেগুলো সম্পূর্ণভাবে বাংলাদেশের থেকে নেওয়া হয়েছে, দৃশ্যগুলো বাংলাদেশের। তারপরে আমরা যদি দেখি, তিনি এখানে যে পৌরাণিক উপমাগুলো তিনি নিয়েছেন, পৌরাণিক উপমা অর্থাৎ এই দেশে যে আখ্যানগুলো, পৌরাণিক আখ্যানগুলো প্রচলিত, সেগুলো কি কি? রাম সীতা, রাম রাবণ, রাধাকৃষ্ণ, অর্জুন দ্রৌপদী,
কালিদাস ভবভূতি, গোপীচন্দ্রনাথ, গোরক্ষনাথ, হরিশ্চন্দ্র, এগুলো এগুলো কোন দেশের উপাখ্যান? এগুলো বাংলাদেশের উপাখ্যান। এইসব উপাখ্যানের এই পৌরাণিক উপমা আলাউল এখানে নিয়েছেন, হিন্দি কোনো উপমা এখানে আসেনি। তাহলে পৌরাণিক উপমার দু একটা বর্ণনা আমি তোমাদের দিই, আগে একবার দিয়ে ফেলেছি, আর একবার দিচ্ছি। যখন নাগমতিকে স্বামী ছেড়ে চলে যাচ্ছে, তখন স্বামীর সাথে থাকার জন্য নাগমতি কি বলছেন, 88 পৃষ্ঠায় আবার যাও, এখানে বলছেন যথারাম তথা সীতা গমন উচিত। অর্থাৎ রাম যখন বনে গিয়েছিলেন তখন সীতাকে তো সাথে নিয়ে গিয়েছিলেন। তুমি যে যোগী বেশে চলে যাচ্ছ চিতর ছেড়ে, আমাকেও সাথে নিয়ে যাও, আমিও সন্ন্যাসী সে যে বনে বনে তোমার সাথে ঘুরে বেড়াবো। তাহলে স্বামীকে কাছে পাওয়ার জন্য সে উপমা নিয়েছে রাম সীতার কাছ থেকে। এখানে আরও উপমার কথার দিকে যদি আমি তাকাই, তাহলে এখানে আরও দেখব 161 পৃষ্ঠার দিকে তোমরা যাও। 161 নম্বর পৃষ্ঠায় যখন বাদশাহ আলাউদ্দিন পদ্মাবতীকে পাওয়ার জন্য রত্নসেনকে চিঠি দেয়, যে পত্রবাহক শারজা নামে এক দূতের কাছে পত্র পাঠায় যে পদ্মাবতীকে আমাকে দাও, তার বিনিময়ে যত রাজ্য চাও তুমি তা পাবে। এই কথা শুনে যে কোনো স্বামী তো ক্রোধে পাগল হয়ে যাওয়ার কথা, স্ত্রীকে চাচ্ছে, সেও পাগল হয়ে গিয়েছে। সে বলছে ঘরের রমণী দেয় কাপুরুষ জন, যে কাপুরুষ সেই নিজের রমণীকে অন্য পুরুষের কাছে দিয়ে দেয়। সে উপমা দিয়েছে, কি উপমা দিয়েছে দেখো সেই পত্রবাহককে, রমণী সহস্র ষোলো গোপালের ছিল, নারদে মাগিয়া একজন না পাইল। অর্থাৎ শ্রীকৃষ্ণের 1600 গোপিনী ছিল, এবং নারদ এবং কৃষ্ণের কাহিনীর মধ্যে দিয়ে যা দেখতে পাবো, এখানে অনেক কাহিনী আছে। এখানে একটা কাহিনী আছে, নারদ অর্থাৎ ব্রহ্মার মানস পুত্র, যে তাকে নারদ বলা হয়, সেই নারদ একবার শ্রীকৃষ্ণের 1600 গোপিনীর মধ্যে থেকে একজন গোপিনীকে তার জন্য চেয়েছিল, কৃষ্ণ তাকে দেয়নি। তার নিজের নারীকে অন্যকে দেওয়া যায় না। এখানে সে উপমা বলছে যে 1600 নারীর মধ্যে থেকে একজনকে শ্রীকৃষ্ণ দিতে পারেনি, আর আমার ঘরের স্ত্রী চাচ্ছে তাকে আমি দিয়ে দেবো, এতটাই কাপুরুষ স্বামী। সে ঘৃণা ভরে সে পত্র প্রত্যাখ্যান করলেন, সে দূতকে প্রত্যাখ্যান করলেন। তাহলে উপমাটা সেই পৌরাণিক আখ্যান থেকে উপমাগুলো নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে উপমা বলো, প্রবাদ প্রবচন বলো, চিত্রকল্প বলো, এই যে শিল্পরূপের যে শিল্পরূপগুলো, এগুলোও যেন বাংলার সমাজ সংস্কৃতি থেকে নিয়ে আসা হয়েছে। তাহলে পুরা কাব্যটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে প্রকৃতি, আবহাওয়া, এখানকার সমাজ সংস্কৃতি, এখানে মানুষের চরিত্র, এখানে মানুষের অনুভূতি, সব কিছুই যেন বাঙালি কবি তার বাস্তব অভিজ্ঞতাকে অস্বীকার করতে পারেননি। বাংলাকেই যেন তিনি এখানে তুলে এনেছেন। কাব্যটা হিন্দির, কিন্তু উপস্থাপন বাংলার সমাজের মধ্যে দিয়ে। পদ্মাবতী, নাগমতি, রত্নসেন, সুখ পাখি, আলাউদ্দিন, গন্ধব সেন, চম্পাবতী, এইসব চরিত্র, এরা বাংলার চরিত্রের মান অভিমান, প্রেম ভালোবাসা, রাগ, স্নেহ, মমতা, সব কিছু নিয়েই তারা বাঙালি। এখানে যে রূপ, আচার অনুষ্ঠান, চেহারার বর্ণনা, বসন ভূষণের বর্ণনা, আগে এগুলো সব কিছু, সমাজ সংস্কৃতি সব কিছুই বাংলার। অর্থাৎ এখানে যেন বাঙালি কবি তার মৌলিক প্রতিভার গুণে এই কাব্যটিকে একদম বাঙালির করে দিয়েছেন। যেই পরিবেশে তিনি কাব্যটি লিখেছেন, সেই পরিবেশে বসে, সেই পরিবেশের উপযোগী করেই, সেই পরিবেশকে অবলম্বন করেই সে বাংলা আরকান একসময় বাংলার অন্তর্ভুক্ত ছিল। তৎকালীন জীবনে আরকান বাঙালি সংস্কৃতিকেও বহন করত। কবি জীবনের দিকে তাকায়, তার জীবনে দুইটি পর্যায়। প্রথম শিশু এবং কৈশোর তিনি বাংলাদেশি ছিলেন, পরবর্তীতে তাকে অপহরণ করা হয়, তিনি আরকানে চলে যান। তাহলে এই প্রথম পর্যায়ে জীবনের যে ভিত বাংলার উপর দিয়ে গড়ে উঠেছে, সেই জীবনকেই তিনি তুলে এনেছেন, এবং যে আরকানে তিনি ছিলেন সে আরকানের জীবন ব্যবস্থাও তুলে এনেছেন। তাহলে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম তোমাদেরকে, পদ্মাবতী কাব্যের সমাজ সংস্কৃতি, মানুষের জীবন, সব কিছুর মধ্যে দিয়ে লেখক যেমন বাংলার চিত্র তুলে এনেছেন। কথাটি কি সত্য? আলোচনা করো। তাহলে কথাটা সত্য, এটা যুক্তিসহ তাহলে আমরা আলোচনা করতে পারি। তাহলে এই প্রশ্নটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদের যে প্রশ্নটা থাকবে, পদ্মাবতী কাব্যে আলালে পাণ্ডিত্যের সাথে কবিত্বের অপূর্ব মিলন ঘটেছে।
অর্থাৎ মহাকবি আলাউল একজন পণ্ডিত কবি ছিলেন, এতটাই পণ্ডিত ছিলেন যে তিনি এখানে অনেক কিছু সংযোজন করেছেন তার পাণ্ডিত্য প্রকাশের জন্য, সৌন্দর্য প্রকাশের জন্য নয়। অর্থাৎ কিন্তু অনেকে মনে করেন তার এই কাব্যের মধ্যে দিয়ে কাহিনী রস ক্ষুণ্ণ হয়েছে, যেন তার পাণ্ডিত্য বেশি প্রকাশ করতে গিয়ে তিনি যেন অনেক শিক্ষিত, অনেক অভিজ্ঞ, অনেক পণ্ডিত, এটা প্রকাশ করতে দিয়ে যেন অনেক কাব্য রস ক্ষুণ্ণ হয়েছে অনেকে বলেন। আসলে তা নয়, এখানে কাব্য কথার সাথে রসের সাথে তার পাণ্ডিত্যের অপূর্ব মিলন ঘটেছে। তাহলে প্রশ্নটা হচ্ছে আলাউলের কাব্যে কবিত্বের সাথে পাণ্ডিত্যের অপূর্ব মিলন ঘটেছে, এটাকে শিল্পরূপে বলা চলে। এই প্রশ্নটা দিয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করে পদ্মাবতী কাব্য তোমাদেরকে শেষ করে দেব। অর্থাৎ পদ্মাবতী কাব্যকে আমরা বিদায় জানাবো। আমাদের পদ্মাবতী কাব্য প্রায় শেষের দিকে। সামনে ক্লাসের মধ্যে দিয়ে পদ্মাবতী কাব্য থেকে আমরা বিদায় নিয়ে অন্য কোনো কাব্যে যাব। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।